আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। সবার প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে সেখানে জিজ্ঞাসা করা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। যদি একটা সমকোণী ত্রিভুজের যে দুইটা সূক্ষ্মকোণ থাকে সেই দুইটা সূক্ষ্মকোণের মান যদি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। তো অপশনের মধ্যে মানগুলো দেওয়া আছে, দুইটা কোণের মান দেওয়া আছে, সূক্ষ্মকোণ দুইটা করে সূক্ষ্মকোণের মান দেওয়া। এই ক নাম্বারেও দুইটা কোণ দেওয়া আছে, দুইটাই সূক্ষ্মকোণ। এই গতেও দুইটা সূক্ষ্মকোণ, ঘতেও দুইটা সূক্ষ্মকোণ, খতেও দুইটা সূক্ষ্মকোণ। কিন্তু এগুলোর মধ্য থেকে কোন দুইটা সূক্ষ্মকোণ দ্বারা আমরা সেই সমকোণী ত্রিভুজটা আঁকতে পারবো এটা তারা জানতে চায়। সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ থাকে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর অন্য দুইটা কোণ তারা 90 ডিগ্রি চেয়ে ছোট। ওই দুইটা কোণ মিলিতভাবে 90 ডিগ্রি হয়। ওই দুইটা কোণ প্রত্যেকে আলাদা আলাদাভাবে সূক্ষ্মকোণ হয়। একটা 90 ডিগ্রি সমকোণ আর বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানের মধ্যে প্রত্যেকটা অপশনে দুইটা করে সূক্ষ্মকোণ দেওয়া আছে। তো কোন দুইটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো সম্ভব এটা তারা জানতে চায়। তো দেখেন, আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে হবে 90। বাকি দুইটা কোণ মিলে 90। খেয়াল করি, এই কোণ আর এই কোণ এই দুইটা মিলে 90 হবে, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এটা একাই 90 চলে গেছে, তাহলে বাকি দুইটা কোণের জন্য বরাদ্দ আছে 90 ডিগ্রি। এই দুইটা কোণ মিলিতভাবে 90 ডিগ্রি হবে। আমরা এখন অপশনগুলোর দিকে তাকাই। 60 ডিগ্রি এবং 36 ডিগ্রি দুইটাই সূক্ষ্মকোণ, কিন্তু দুইটাকে যোগ করলে কি 90 ডিগ্রি হয়? এই দুইটাকে যোগ করলে কি 90 ডিগ্রি হয়? না, 90 ডিগ্রি হয় না। এই দুইটা সূক্ষ্মকোণ তাদেরকে যোগ করলে কি 90 ডিগ্রি হয়? 70 আর 30? না, 90 ডিগ্রি হয় না। এই দুইটা সূক্ষ্মকোণ দুইটাকে যোগ করলে কি 90 ডিগ্রি হয়? না, 90 ডিগ্রি হয় না। এই দুইটা সূক্ষ্মকোণ যোগ করলে কি 90 ডিগ্রি হয়? হ্যাঁ, 90 ডিগ্রি হয়। তার মানে এই দুইটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা সেই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করতে পারবো। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর অন্য যে দুইটা কোণ তারা সূক্ষ্মকোণ এবং তাদের সমষ্টি 90 ডিগ্রি। তো আমরা দেখলাম 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি তারা দুইটাই সূক্ষ্মকোণ এবং তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজটি অঙ্কন করতে পারবো। এরপরে এই প্রশ্নতে বলা হলো, তাহলে আমরা কিন্তু এই যে আগের যে প্রশ্নটা এটা সঠিক উত্তর খ নাম্বার। 2 নম্বর প্রশ্নে বলা হলো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের বাহুগুলোর ক্ষেত্রে একটা শর্ত দেওয়া আছে। ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে, যোগফলটা বড় হবে। ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে, অর্থাৎ যোগফলটাকে বড় হইতে হবে। আমরা এখানে যেই কাজটা করব, 3টা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহুটা যেটা তাকে একা রাখবো, আর অন্য যে 2টা বাহু তাদেরকে আমরা যোগ করব। যোগ করে দেখব এই যোগফলটা ওই বড় বাহুর চাইতেও বড় হয় কিনা। ত্রিভুজের 3টা বাহু এর মধ্যে সবচাইতে বড় বাহুটাকে আলাদা করে রাখবো, অপর 2 বাহুকে যোগ করে দেখব যোগফল ওই বড় বাহুর চাইতেও বড় হয় কিনা। যদি বড় হয় তাহলে ত্রিভুজটা আঁকা সম্ভব, অন্যথায় সম্ভব না। তাহলে এখানের মধ্যে দেখেন, একটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর ক নাম্বার অপশনে আছে 4, আমরা তাকে নিলাম। তো এখন আসেন আমরা একটু মিলাই। এখানে তো সবচেয়ে বড় হচ্ছে 9, তাকে আলাদা রাখলাম আর ছোট দুইটাকে যোগ করলাম। তাহলে যোগফল কি এই 9 এর চাইতে বড় হয়? এই 2টা বাহুর যোগফল কি এই বড় বাহুটার চাইতে বড় হয় কিনা? যোগফল বড় হচ্ছে না। যোগফল যদি বড় না হয় তাহলে এটা সঠিক না, আমরা ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে এই ক নাম্বারটা হবে না। এবার আমরা 5কে নিব। 4, 9 ওই দুটা থাকবেই, এই অপশনগুলো থেকে কোনো একটা বাহুর মান সেখানে যুক্ত হবে। তো 4, 9 আর 5, 4, 9, 5। তো আমরা বড় বাহুটাকে আলাদা রাখলাম আর অপর 2 বাহুকে আমরা এখন যোগ করব। যোগফল অবশ্যই এটা চাইতে বড় হইতে হবে। আচ্ছা, 4 আর 5 যোগ করলে হয় 9। এই 9 কি 9 এর চাইতে বড়? না, এই 9 এর চাইতে বড় না, সমান। বড় হইতে হবে, যোগফলকে বড় হইতে হবে।
কিন্তু বড় হয় নাই, তার মানে এটাও হবে না। এবার পরের অপশনে যাই, 6, তাহলে 4 9 6, 4 9 6, বড় বাহুকে আলাদা রাখি আর অপর দুই বাহুকে যোগ করি। আচ্ছা, যোগফল কি 9 এর চাইতে বড় হয়? 4 আর 6 10, যোগফল কত হয়? 10, 10 তো 9 এর চাইতে বড়। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গিয়েছি। এই গ নাম্বারটা হবে সঠিক উত্তর। 4 9 6, এই তিনটা বাহু দ্বারা আমরা একটা ত্রিভুজ, সঠিক ত্রিভুজ তৈরি করতে পারবো। আচ্ছা, ঘ নাম্বার অপশনটার বাকি রেখে লাভ কি? চলেন ওইটা দিয়ে একটু চেক করি। হ্যাঁ, ওইটা দিয়ে একটু চেক করি। ঘ নাম্বার অপশন আছে 13, তাহলে 4 9 13, 4 9 13, তো বড় বাহুটাকে আলাদা রাখি আর অপর দুই বাহুকে যোগ করি। আচ্ছা, 4 আর 9 যোগ করলে কত হয়? 4 আর 9 যোগ করলে হয় 13, তা 13 কি 13-র চাইতে বড়? না, 13 13-র চাইতে বড় না, তাহলে ঘ নাম্বার অপশনটাও সঠিক না। তাহলে আমরা দেখলাম এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধানটাও শেষ। 3 নাম্বার প্রশ্ন কি বলছে? 3 নাম্বার প্রশ্নে বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবং তার দুইটা বাহু সমান। একটি সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান। এখানে বলছে এই প্রশ্নের ক্ষেত্রে যে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, তার মানে দুইটা বাহু যদি পরস্পর সমান হয় অবশ্যই তারা ভূমি আর উচ্চতা, কারণ অতিভুজটা তো সবচেয়ে বড় হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাই না? তার মানে এখানে সমান সমান বাহু দ্বারা মূলত ভূমি আর উচ্চতাকে বোঝানো হচ্ছে। আমরা যদি এখানের মধ্যে একটা ত্রিভুজের কথা চিন্তা করি, সমকোণী ত্রিভুজ, তাহলে এখানের মধ্যে অতিভুজটা তো সবচাইতে বড়, তাহলে অপর দুইটা বাহু সমান, মূলত এটাকেই বোঝানো হচ্ছে। সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমান দুই বাহু, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বলার দ্বারা আমরা এটা বুঝে গেছি যে একটা বাহু সবচেয়ে বড়, সেটা হচ্ছে অতিভুজ, তাহলে বাকি দুইটা বাহু হচ্ছে সমান তাদের কথা অনুযায়ী। এবার এই বাকি দুইটা বাহুর প্রত্যেকের মান 18 করে, প্রত্যেকের মান 18 করে। এখন বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো সেই ক্ষেত্রে আমাদের এই সমকোণী ত্রিভুজটাতে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাই না? ভূমি উচ্চতা দুইটার যে কোনো একটা ভূমি হবে আর একটা উচ্চতা হবে, তাহলে ভূমি এবং উচ্চতা দুইটার মানই সমান। তাহলে আমরা লিখবো হাফ গুণ ভূমির মান 18, উচ্চতার মানও 18, 2 18-র মধ্যে 9 বার যায়, 9 18 162 হয়, 9 18 162 হয়। তাহলে আমরা বলতে পারি 162 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 4 নাম্বার প্রশ্নে কি বলছে? নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেয়া থাকে, এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক হবে? একটা চতুর্ভুজ আঁকার জন্য এই তথ্যগুলোর মধ্যে কোন কোন তথ্য দ্বারা আমরা চতুর্ভুজটা আঁকতে পারবো, সম্ভব হবে, এটা তারা জানতে চাই। আমরা জানি 5টি উপাত্ত দেওয়া থাকলে নির্দিষ্ট একটি চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। 5টি উপাত্ত জানা থাকলে আমরা সেই চতুর্ভুজটা এঁকে ফেলতে পারবো। সেই 5টি উপাত্ত কি কি আপনাদেরকে আগে সেটা সবার প্রথমে দেখাই। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত 5টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়। সেই 5টা উপাত্ত কি? যদি 4টা বাহু একটা কোণ, এই হচ্ছে 5টা, 4টা বাহু একটা কোণ, এই হচ্ছে 5টা উপাত্ত, 4টা বাহু হচ্ছে 4টা উপাত্ত আর একটা কোণ, এটা একটা উপাত্ত, তাহলে 5টা উপাত্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। যদি 4টা বাহু দেওয়া থাকে এবং একটা কর্ণ দেওয়া থাকে, আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। যদি 3টি বাহু এবং 2টা কর্ণ দেওয়া থাকে, তাহলে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। যদি 3টি বাহু এবং অন্তর্ভুক্ত 2টি কোণ দেওয়া থাকে, আমরা চতুর্ভুজ আঁকতে পারবো। যদি 2টি বাহু এবং 3টি কোণ দেওয়া থাকে, আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তার মানে আমরা জানলাম যে একটা চতুর্ভুজ আঁকতে হলে 5টা উপাত্ত আমার জানা থাকা চাই, তাহলে আমি চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে প্রশ্নটা 4 নম্বর যেই প্রশ্ন, এখানে বলা হলো একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেয়া থাকে 4টি বাহু একটি কোণ। খেয়াল করেন, 4টি বাহু এবং একটি কোণ, 5টা উপাত্ত হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে চতুর্ভুজ আঁকতে পারবো।
তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, তাহলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। দুইটি বাহু এবং তিনটি কোণ, তাহলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এই তিনটা অপশনই হচ্ছে সঠিক। তাহলে ঘ নাম্বার উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলছে রম্বসের ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে কোন কোন অপশনটা সঠিক হবে? রম্বসের 4টি বাহু পরস্পর সমান, হ্যাঁ রম্বসের 4টা বাহু পরস্পর সমান, এটা সঠিক। রম্বসের বিপরীত কোণ সমান, ইয়েস রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সঠিক। রম্বসের একটা কোণও সমকোণ না, কিন্তু রম্বসের কর্ণদ্বয় যখন একে অপরকে সমদ্বিখণ্ডিত করে তখন সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যখন কর্ণদ্বয় একে অপরকে ছেদ করতেছে, কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করতেছে, আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, তো এই হচ্ছে একটা রম্বস, আমি মোটামুটি একটু এঁকে দেখালাম। একটা কোণও কিন্তু 90 ডিগ্রি না, 4টা বাহুই সমান, এখানে বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই যে বিপরীত কোণ পরস্পর সমান, বিপরীত কোণ পরস্পর সমান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে রম্বসটা একটা কোণও কিন্তু সমকোণ না, কিন্তু এই একটা কর্ণ আর এই কর্ণটা যখন এই দুইটা কর্ণ একে অপরকে ছেদ করতে যাবে, ঠিক এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি কোণ তৈরি হবে। অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সঠিক। তাহলে এখানের তিনটা অপশনই সঠিক আমরা পেলাম। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা যাই তারপরের প্রশ্নে। বলছে নিচের তথ্যের আলোকে 6 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর দাও। 6, 7, 8 এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এই তথ্যের আলোকে। আমরা এখানে দেখতেছি একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে, বলাও হয়েছে ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। এখানে EF এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, EF এটার মান হচ্ছে 2 সেন্টিমিটার। DE এটার মান হচ্ছে 3 সেন্টিমিটার, DE এটার মান হচ্ছে 3 সেন্টিমিটার। ABCD একটি আয়ত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার 6 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে BF এর দৈর্ঘ্য কত? BF এই যে এতটুকুর দৈর্ঘ্য কত? খেয়াল করে দেখেন, এখানে কিন্তু চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে সমকোণের চিহ্ন। আচ্ছা, এখানে যেহেতু সমকোণের চিহ্ন বলা হয়েছে, আমি এই বাহুটার মান জানি 2 সেন্টিমিটার, BF এর মান জানতে চেয়েছে, আমি কি BE এর মান জানি? হ্যাঁ আমি BE এর মান জানি। তো কিভাবে করে? কিভাবে করে? সেটা হচ্ছে এই যে DE, এই DE এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে অবশ্যই BE এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করে সমদ্বিখণ্ডিত করে ফেলে, সমদ্বিখণ্ডিত করে ফেলে। তাহলে এখানে যখন ছেদ করলো কর্ণদ্বয় একে অপরকে যখন ছেদ করলো, তো এই পাশে যেহেতু 3 সেন্টিমিটার চলে গেছে, তাহলে এই পাশেও 3 সেন্টিমিটার চলে আসবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি BE এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই EF এটার মান 2 সেন্টিমিটার, BE এটার মান 3 সেন্টিমিটার। আমরা কিন্তু বলতে পারি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি, এই যে BEF একটি সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে। তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়। অতিভুজ 3 তার বর্গ আর একটা বাহু 2 সেন্টিমিটার তার বর্গ যোগ BF স্কয়ার। অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান হয়। তাহলে 9, এই যে 2 স্কয়ার মানে 4, এই সাইডে আসবে মাইনাস হবে BF স্কয়ার। একদিকের স্কয়ার আরেক দিকে চলে আসলে রুট হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম BF এর মান হচ্ছে √5, BF এর মান হচ্ছে √5। ওকে, তাহলে BF এর মান কত? √5। আচ্ছা, এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে 7 নম্বর প্রশ্ন, AB সমান কত সেন্টিমিটার? AB এই যে একেবারে A থেকে শুরু করে B পর্যন্ত AB, এই AB এর মান কত সেন্টিমিটার? দেখেন আমরা কিন্তু BF এর মান জানি, আমরা যদি এখন AF এর মান জানতে পারি তাহলে কিন্তু AF আর BF যোগ করে দিলেই কিন্তু AB হয়ে যাবে। AF এবং BF যোগ করলেই কিন্তু ABটা পাওয়া যাবে, AF এবং BF যোগ করলেই AB পাওয়া যাবে।
তো সেই ক্ষেত্রে দেখেন আমরা বলতে পারি যে এখানে EF এটার মান হচ্ছে 2 সেন্টিমিটার, BE এটার মান যেহেতু 3, এখানে AE এটাও হবে 3, কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে এই কর্ণ আর এই কর্ণ পরস্পর সমান। কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করে তারা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে এটা যদি হয় 3, তাহলে এটাও 3, আর এটা যদি হয় 3, তো এটাও 3, তাই না? কর্ণদ্বয়ের প্রত্যেকটা টুকরা একই মাপের হবে। আয়তক্ষেত্রের বেলায় কর্ণদ্বয়ের যে খণ্ডগুলো টুকরাগুলো হয়ে যাবে একে অপরকে ছেদ করার কারণে তারা প্রত্যেকেই পরস্পর সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এটার মান যেহেতু 3, তো এটার মানও আমরা 3 বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই বি এর মান যেহেতু 3 সেন্টিমিটার, আমরা এ এর মানও 3 সেন্টিমিটার বলতে পারি। আচ্ছা 3 সেন্টিমিটার। তাহলে এখন দেখেন এটার মান 2, এটার মান 3। আচ্ছা এখানে যেহেতু 90 ডিগ্রি, অবশ্যই এখানেও 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে AEF এটাও একটা সমকোণী ত্রিভুজ। একই সিস্টেমে আমরা পিথাগোরাসের যেই উপপাদ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, সেটা ব্যবহার করে আমরা এখানে AF এর মান বের করে ফেলতে পারি। আর সেটা কি হবে? 2, 3, তাহলে এটার মান হবে √5, কারণ এটার মতো করেই তো। তাহলে আমরা AF এর মান বলতে পারি √5, BF এর মান বলতে পারি √5। তাহলে এতটুকুর মান √5, এতটুকুর মান √5, তাহলে সম্পূর্ণটার মান কত? √5 প্লাস √5, একসাথে করলে 2√5। এতটুকুর মান √5, এতটুকুর মান √5, তাহলে সম্পূর্ণটার মান কত? 2√5। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমরা বলতে পারি এবির মান হচ্ছে 2√5। এটা হচ্ছে সঠিক উত্তর। 7-এর খ নাম্বারটা সঠিক উত্তর। আচ্ছা 7-এর খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, 2√5। এখন আমরা 8 নাম্বার প্রশ্নে যাব। 8 নাম্বার প্রশ্নে কি বলছে? ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা এখানে কিন্তু কেউ না তাকাই, এটা কিন্তু এমনি আর কি ভুলে এখানে প্রিন্টে হয়েছে আর কি, যারা আর কি টাইপ করছে যখন ওটা করছে। তো ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই যে ABCD এর ক্ষেত্রফল, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তারা জানতে চায়। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তারা জানতে চায়। তো এই যে ABCD এর ক্ষেত্রফল তারা জানতে চায়, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেই ক্ষেত্রে এই দৈর্ঘ্যর মান আমার লাগবে এবং প্রস্থর মান আমার লাগবে। আমি ইতিমধ্যে প্রস্থর মান জানি 2√5। এই যে এবিটা হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থর মান 2√5। আর দৈর্ঘ্য এই যে AD, এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন এটার মান আমার লাগবে। আমি এই ADর মানটা কিভাবে করে বের করতে পারি? দেখেন এতটুকুর মান যেহেতু 2, অবশ্যই এই বাকি অংশটার মানও হবে 2, ঠিক না? কারণ একদম এখান থেকে সমকোণে এটা অগ্রসর হয়ে এই ছেদ বিন্দুতে এসে থেমেছে। তো এতটুকুর মান যদি 2 হয়, তাহলে অবশ্যই এতটুকুর মান 2। তাহলে সম্পূর্ণটার মান হচ্ছে 4। সম্পূর্ণটার মান কত? 4। যেহেতু সম্পূর্ণটার মান 4, তাহলে এডির মান 4 বলা যায়। এডির মান 4 বলা যায়, এডির মান, ঠিক আছে? তো এডির মান হচ্ছে 4। তাহলে আমরা দৈর্ঘ্যর মান পেলাম 4, প্রস্থর মান পেলাম 2√5। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 4 দুগুণে 8, পাশে হচ্ছে √5। তাহলে এই ABCD ক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8√5। 8√5। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 8√5, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই যে এখানে আমাদের MCQ-গুলো ছিল, আমরা এই MCQ-গুলো ইজি ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম। এগুলো সবগুলো প্রশ্ন মূল বইয়ের, আমরা এখান থেকে সমাধান করলাম। তো এই যে আজকের পর্বটি আপনারা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে QR কোড দেওয়া থাকবে, যেই QR কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।